একই কোশ্চেন যদি পরীক্ষায় বারবার আসে তাহলে স্টুডেন্টরা অবশ্যই সেই কোশ্চেনটাকে ক্র্যাক করতে পারবে। এমনই জিনিস হইতেছে বার্সেলোনার সাথে। সো গাইজ, বার্সেলোনার লাস্ট ২টা ম্যাচে আসলে বার্সেলোনা পুরাই এক্সপোজ হয়ে গেছে। সো আজকে ডিসকাস করব ভিস্কা বার্সার যে মানে বর্তমান অবস্থা সেটা থেকে আসলে কিভাবে তারা বের হইতে পারবে। সো গাইজ, পিএসজির সাথে ম্যাচে বার্সেলোনার আসলে ফুল যেই স্ট্রাকচারটা ছিল অর্থাৎ ডিফেন্স লাইন স্ট্রাকচার সেইটা পুরোদমে ধ্বংস হয়ে গেছে এবং ওই ধ্বংসর পরে সেভিয়ার সাথে ম্যাচেও কিন্তু সেটা ধ্বংস হয় না, সেটা আর যা বাকি অংশ ছিল সেটাও শেষ করে দিয়েছে সেভিয়া। আসলে বার্সেলোনা যে ট্যাকটিক্সটা লাস্ট সিজন ফলো করেছে সেই ট্যাকটিক্সটা ছিল ম্যাক্সিমাম যেটাতে আসলে সফল ছিল বার্সেলোনা, সেটা হচ্ছে হাই লাইন অফসাইড ট্র্যাপ। অর্থাৎ যে একদম ডিফেন্স লাইনে যারা রয়েছে তারা লাইন বাই লাইন মেনটেন করে অফসাইড ট্র্যাপ আসলে বিল্ড করবে, যেখানে আসলে প্লেয়াররা গোল করার অপরচুনিটি থাকলেও এটা অফসাইডের মধ্যে গণ্য হবে। বাট গাইজ, একই কোশ্চেন বারবার কিন্তু পরীক্ষায় আসলে এটা কিন্তু আসলে ভালো না, এটা কোনো পরীক্ষায় হয় না বা এই পরীক্ষা আপনি কখনই সাকসেসফুল হইতে পারবেন না, ফুটবলীয় জ্ঞান থেকে যদি আমি কথাটা বলি। এবং এই জিনিসটাই হচ্ছে, যেটা হচ্ছে যে এই ট্র্যাপটা এখনই যে কোনো টিম ইজিলি ব্রেক করতে পারতেছে। কারণ আপনি যদি দুইজন ডিফেন্ডারের মাঝখানে একটা বল থ্রু বল পাস করেন এবং একজন যদি খুবই হাই স্পিড রানার একজন স্ট্রাইকার থাকে, সে কিন্তু আসলে এই বার্সেলোনার ডিফেন্সকে হাইলাইনলি প্রেস করবে এবং এই প্রেসের ঠেলায় কিন্তু তারা খুব স্পিড রানের মাধ্যমে সে অফসাইড ট্র্যাপটা ব্রেক করে ফেলবে, যেটা পিএসজি প্লেয়ার এবং সেভিয়ার প্লেয়াররা খুবই ভালো মতো করছে। এই জন্য বার্সেলোনার খুবই জঘন্য অবস্থা হয়ে গেছে। সো গাইজ, এই বিষয়টা কিন্তু টোটালি হয়ে গেছে এবং এই স্ট্রাকচারটা বার্সেলোনাকে ভালো মতো স্টাডি করে তাদের একটা নতুন অ্যাপ্রোচ করতে হবে। এই যেটা আসলে তারা করে, সে ডিফেন্স লাইনে এখনও ঘাটতি রয়েছে। মিডফিল্ডে পেদ্রি যদিও ভালো খেললে আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে লাগে মানে ডিয়ং এবং পেদ্রির মাঝখানে একটু কোলাপস করতে পারে। এবং তাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা পুরো বার্সেলোনা টিমে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ডিফেন্স লাইন বা স্ট্রাইকার যারাই বলেন তারা বেশি দৌড়াইতে পারতেছে না। এটা কেন হচ্ছে আমি জানি না, বাট তাদের আসলে দৌড়ানো বা তাদের যে প্রেসিং সেটা অনেকটাই কমে গেছে লাগতেছিল আমার কাছে। সো বার্সেলোনার এই প্রবলেমটা ইদানিংকালে দেখা যাচ্ছে। এবং শুধু এইটা না, আমরা যদি বলি লামিন ইয়ামাল এবং আসলে রাফিনা, তারা দুইজন কতটা ইম্পর্টেন্ট প্লেয়ার যে তাদের অ্যাটাকিংটা আসলে একদমই কোল্যাপস করে গেছে। এবং অ্যাটাকিং লাইন এবং মিসিং অপরচুনিটি, অর্থাৎ তারা অনেকগুলো অপরচুনিটি সেভিয়ার ম্যাচে পেয়েছিল যেটা তারা কাজে লাগাইতে পারে না। বিশেষ করে পেনাল্টির কথাটা যদি বলি, হইতেই পারে পেনাল্টি মিস, বাট গোল স্কোরিং অপরচুনিটি কত হয়েছিল, ম্যাক্সিমাম বেশি হয় নাই। সো এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদেরকে মিডফিল্ডই ব্লক করে দিতে পারতেছিল। সো ইয়ামাল না থাকাতে তাদের আসলে ফ্রন্ট লাইনটা কিন্তু এক্সপোজ হয়ে যেতেছিল, যেটা আমরা বার্সেলোনায় দেখতে পাচ্ছি বর্তমান অবস্থায়। সো লামিন ইয়ামালের আসাটা খুবই জরুরি এবং রাফিনিয়ারও আসলে দলে ইনক্লুড হওয়াটা জরুরি। বাট আমরা দেখতে চাই যে যতই মানে যারা রয়েছে, আমি যদি একটা কথা বলি, রিয়াল মাদ্রিদের যে প্রবলেমটা ম্যাক্সিমাম টাইম দেখা দেয়, তাদের কিন্তু গোলস অনেক হয়, বাট ভাই সমস্যাটা যেখানে হয় তাদের ডিফেন্স এবং মিডফিল্ডে অনেক সময় কোল্যাপস করলে গোল খেয়ে ফেলে বেশি, যেটা অ্যাটলেটিকো মাদ্রিদের এগেইনস্টে আমরা দেখছি এবং বার্সেলোনার সেম জিনিস হয়েছে। সো যদিও ইয়ামাল এবং রাফিনিয়া আসলেও যদি তাদের ডিফেন্স লাইন তারা ঠিক না করে মিডফিল্ডের সমস্যা হয়, তাহলে ভাই কোল্যাপস করে কিন্তু বার্সেলোনার এই সিজন জঘন্য যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। বার্সেলোনার মোটামুটি এই অপরচুনিটিগুলো আমরা দেখছি, যেখানে সেভিয়ার ম্যাচে তারা খালি গোল খাইছে এবং পিএসজির সাথেও আসলে 6-7টা গোল খাওয়ার কথা ছিল, বাট ভাগ্যক্রমে 2টাই খাইছে। সো গাইস, এই বিষয়ে আপনাদের মতামত কেমন একটু কমেন্টে জানান। আর বার্সেলোনার কী কী পয়েন্ট আপনাদের কাছে আসলে কোশ্চেনেবল লাগে সেটা আমাকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।